রুবেল ভাই, আমরা দেখলাম যে বিজিবি পক্ষ থেকেও আমরা দেখলাম বিজিবি যে একটা সংবাদ দিয়েছে, একটা বিজ্ঞপ্তি সেখানে দেখলাম যে তাদের উপরে হামলার চেষ্টা করেছে ভারতীয় চোরা কারবারিরা, এবং বিজিবিও তাদের উপরে পাল্টা গুলি চালিয়েছে এবং তারা কয়েকজন আহত হয়েছে সেখানে। মানে এই অবস্থা কি সীমান্তে চলতেই থাকবে? মানে ওরা পাঠাবে ঠেলে, আমরা ওদিকে ওদিকে গুলি করব, আমাদের এখান থেকে লোক ধরে নিয়ে যাবে, ওদিকে গুলি করে মারবে, পেটানো হবে। এই কি কিছু কিছু বিষয় তো আপনি এটা কি মানে এড়াতে আভ্যন্তরীণ পারবেন না। রাজনীতি কি এগুলো লাগবে? না, এটা আসলে কি, চোরাচালান তো আজকে শুরু হয়নি। এটা যুগ যুগ ধরেই এটা চলছে। যুগ যুগ ধরেই, মানে 54 বছর ধরে এখানে মানে চোরাচালান পৃথিবীর সব আছে। সীমান্তেই শুধু তাই না, এটা আছে। মানে যখন ওই সীমান্ত ভাগ হয়েছে, রেড ক্লিফ বর্ডার তৈরি করার পর থেকে এটা আছে। এখানে হচ্ছে নানান রকম মানে চোরাচালান থাকবে। এটা শুধু হচ্ছে বাংলাদেশ ভারত সীমান্তে চোরাচালান হচ্ছে তা না, বাংলাদেশ মায়ানমার সীমান্তেও কিন্তু চোরাচালান হয় আর কি। আর চোরাচালানের সময় তো হচ্ছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর দরকার হার্ড লাইনে যাওয়া, ঠিক আছে। এবং তখন হার্ড লাইনে যেতে গিয়ে কোনটা বাংলাদেশের মানুষ আর কোনটা ভারতের চোরা কারবারি, তাদেরকে এভাবে করে পার্থক্য করার সুযোগ নেই। চোরা কারবারি ইজ চোরা কারবারি। বাংলাদেশের চোরা কারবারিকে আমি হচ্ছে গিয়ে আদর করব, আর ভারতের চোরা কারবারিকে আমি আরো বেশি আদর করব, সালাম দিব, ফরেনার বলে। হ্যাঁ, ফরেনার বলে তাকে সালাম দিব, তা তো ব্যাপার না। তাকে যেখানে হচ্ছে গুলি চালানো সেখানে গুলি চালাতেই হবে, ঠিক আছে। আমাদের মানুষরা যখন মারা যায় তখন তারা কিন্তু সেটা দেয়, এক্সপ্লেনেশন দেয় তারা, যে এটা তো ওরা স্মাগলিং করতে আসছে, তাই গুলি করছি। তো আমাদেরও এখানে তোমরা স্মাগলিং করে যাবা আর আমরা ভদ্রতা করে হচ্ছে সেটা ছেড়ে দিব, তা তো না, ঠিক আছে। ফলে হলো এই জায়গাটা বাংলাদেশের আইন অনুযায়ী, আন্তর্জাতিক আইন অনুযায়ী বাংলাদেশের যতটা করা হওয়া দরকার সীমান্তে, ততটা করা তার থাকা দরকার। আর আপনি যদি বলতে চান যে এটা কত কাল চলবে, তো এটা কত কাল, ওরা এই যে ঠেলে পাঠানোর বিষয়টা কি এটা চলতেই থাকবে না এক জায়গায় জায়গায় থামবে? এই ঠেলে পাঠানোর বিষয়গুলোর সাথে আমাদের হচ্ছে ইয়া খুব এভাবে বলছেন আমার সাকিব ভাই, তার সাথে হচ্ছে আমি আরেকটু বাড়িয়ে দিই আর কি। দেখেন, এই ধরনের ঠেলাঠেলি, ঠিক আছে, তারা যেমন সীমান্ত করে তাদের দেশের ভিতরেও করতেছে। সাকিব ভাই একটা শব্দ, একটা ব্যক্তির নাম উচ্চারণ করছে, খান স্যার, ঠিক আছে। এই খান স্যারের ব্যাপারটা যদি হচ্ছে একটুখানি আমরা মানে ওই শব্দ বলে থেমে যাই, তাহলে কিন্তু হচ্ছে দর্শকরা বুঝবে না। আপনার কাছ থেকে বিস্তারিত শুনতে চাই, বুঝলাম না, দর্শকরা জানতে চায়। সাকিব ভাই বিস্তারিত জানেন, আমিও সুযোগ পেয়ে গেছি, আমি একটু বলি। সে কিছু না, তিনি একজন খুব জনপ্রিয় শিক্ষক, প্রচণ্ড জনপ্রিয় শিক্ষক। তার দুটো বৈশিষ্ট্য, তার একটা বৈশিষ্ট্য হচ্ছে ওখানে লক্ষ লক্ষ টাকা লাগে কোচিংয়ে পড়তে, মেডিকেল কোচিংয়ে পড়তে, সে খুব কম টাকা, যেখানে কৃষক শ্রমিকের সন্তানরা পড়তে পারে এভাবে পড়েন। ফলে ওইখানে যে মানে বাণিজ্যিক যে স্বার্থে তিনি একটা মারছেন আঘাত। এটা এক নম্বর সমস্যা। দুই নম্বর সমস্যা যেটা হচ্ছে, ওদের দেশে যে এই বিশাল মেডিকেল ভর্তি পরীক্ষার কোশ্চেন যে ফাঁস হয়ে গেছে, এখানে বিশাল দুর্নীতি করছে বিজেপি, সেটার এগেনস্টে খান স্যার বলে যে মানে পরিচিত, যাকে এখন ফয়জাল খান বলে ভারতের মিডিয়া বলতেছেন আর কি। তো এই খান স্যার হচ্ছে সেটাকে হচ্ছে গিয়ে প্রচণ্ডভাবে রাজপথে এসে তিনি ছাত্রদের সাথে প্রতিবাদে অংশগ্রহণ করছে, এবং খুব মানে বেকায়দা পজিশনে পড়ে গেছে বিজেপি সরকার। যেই বিজেপি সরকার বেকায়দা পজিশনে পড়ে গেছে, তখনই তারা শুরু করে দিল খান স্যার, ফয়জাল খান, মুসলমান, অ্যান্টি ন্যাশনাল, ঠিক আছে, টুকরা টুকরা গ্যাংয়ের লোক, হ্যাঁ, ভারতকে টুকরা টুকরা করতে চায় এরা, ঠিক আছে। ব্যাস একটা ঠেলাঠেলি শুরু হয়ে গেল। কথা নাই বার্তা নাই, হঠাৎ কিছু মানুষ মুখে কালো কাপড় পরে তার ইয়াতে মব করলো, আগুন লাগালো, মব করলো। ও যারা, তাদের পুলিশ ধরলো না, উল্টা খানসারের বিরুদ্ধে এখানে অগ্নি নিবারণের ঠিকমতো ব্যবস্থাপনা নাই কেন, এই নিয়ে একটা মামলা করলো। আর একটা করলো যে তার দেহরক্ষীরা যে আকাশের দিকে পিস্তল মানে গুলি ছুটছিল, সেই আবার অস্ত্র ছিল, আবার লাইসেন্স করা অস্ত্র, হ্যাঁ, সরকার লাইসেন্স করা অস্ত্র দেয়নি যে নিরাপত্তা রক্ষার জন্য। একটা মব আসছে, মবের সময় হচ্ছে আকাশের দিকে গুলি ছোড়া হয়েছে, এটার জন্য অস্ত্র আইনে আবার মামলা করা হয়েছে, নিয়ে মোটামুটি তাকে জেলখানায় পুরে রেখে দিয়েছে, এবং তাকে এখন অ্যান্টি ন্যাশনাল ট্যাগিং দিয়ে দেওয়া হয়েছে আর কি। অর্থাৎ যখনই ভারত কোনো প্রবলেমে পড়বে, তখনই তাকে হচ্ছে অ্যান্টি ন্যাশনাল ইস্যু, তার সার্বভৌমত্বের প্রতি হামলার ইস্যু হচ্ছে, এবং এইগুলো ইস্যু করবার জন্য তো তাকে হচ্ছে এখন নতুন একটা মানে প্রেক্ষিত তৈরি হয়েছে 24-এর পর।
বাংলাদেশ হঠাৎ একটু ঘুরে দাঁড়ানোর পরে বাংলাদেশকে কেন্দ্র করে হচ্ছে গিয়ে নানা রকম ঘটনার জন্ম দাও, ঘটনার জন্ম দিবা, বিজেপির ভোট বাড়তে থাকবে, এখানে ঘটনা ঘটতে থাকবে, বিজেপির ভোট বাড়তে থাকবে। ফলে আগামী লোকসভা নির্বাচন হওয়ার আগ পর্যন্ত আপনি টাইম লাইন চাইছেন তো কতদিন, মিনিমাম এইটুকু পর্যন্ত চলবেই। তারপর হয়তো বলবে যে এবার নরেন্দ্র মোদী এবার একটু ব্যবসা বাণিজ্য করতে হবে, আচ্ছা আসো ব্যবসা বাণিজ্য করার পরিবেশ তৈরি করতে হবে বাংলাদেশের সাথে। তো তার আগে হচ্ছে যে ব্যবসা বাণিজ্য পরের কথা, আমাদের গদিটা রক্ষা করতে হবে, মোদির গদি রক্ষা। মোদির গদি রক্ষার জন্য গদি বাংলাদেশ। মিডিয়া এবং গদি প্রশাসন, হ্যাঁ, বাংলাদেশ অপরিহার্য। বাংলাদেশের সাথে এই ধরনের কারবার চালায় যাবে, কখনো মুখের কথা, কখনো ঠেলা দিয়ে, কখনো মানুষকে হত্যা করে, এটা চলবে। চলবে এবং এটা আমাদেরকে আপাতত আমাদের হচ্ছে যে সীমিত যে সাধ্য, সেই সাধ্য অনুযায়ী আমাদেরকে পথ খুঁজে নিতে হবে, এটা কীভাবে মোকাবেলা করবো আমি। জি